আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি কর্তৃক আয়োজিত নিয়মিত লাইভ অনুষ্ঠান। আমাদের প্রায় দীর্ঘ ২ মাস ধরে আমরা যে আলোচনা করছি, সামনে নির্বাচন অর্থাৎ নির্বাচন আসছে, আপনি কি ভাবছেন এই বিষয়ে অনুষ্ঠান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যায়। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে বাংলাদেশের বর্তমান যে একটা পরিস্থিতি আমরা ফেস করছি, আলটিমেটলি আমাদের কিন্তু যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের একটা সুন্দর যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর বা দেশ পরিচালনার দায়িত্বভার অর্পণ করে দেওয়াই কিন্তু আলটিমেট একটা লক্ষণ। এর মাঝখানে যতগুলো কাজ আছে, সংস্কার করা, বিভিন্ন ডিপার্টমেন্ট সংস্কার, এগুলো তো আছেই, এগুলো কাজের অন্তর্ভুক্ত, কিন্তু আলটিমেট লক্ষ্য কিন্তু সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন পরিচালনা করা বা নির্বাচন করা। প্রিয় দর্শক, সেই নির্বাচন নিয়ে আমরা কথা বলছি। আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন এই অনুষ্ঠানে। আমাদের কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি কি চাচ্ছেন, নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন, এই বিষয় নিয়ে আপনি আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারবেন আপনার মতামতটি। প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা সাধারণত, আপনারা জানেন যে একজন এক্সপার্ট লোককে সাধারণত আমরা এই বিষয়ে কথা বলার জন্য নিয়ে আসি, প্রতিনিয়তই হয়ে আসছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমাদের সাথে সংযুক্ত আছেন বিশিষ্ট রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক, আমাদের খুবই শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ABM গোলাম মোস্তফা স্যার আমাদের সাথে সংযুক্ত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো, তার কাছ থেকে কথা শুনবো নির্বাচন নিয়ে আসলে তিনি কি ভাবছেন। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক বা নিরাপত্তা বিশ্লেষক। তার কাছ থেকে আমরা নির্বাচন নিয়ে তিনি কি ভাবছেন, কি পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের জন্য সুন্দর হবে বা আমাদের দেশের জন্য সুন্দর হবে, দেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তার কাছ থেকে আমরা আজকে কথা শুনবো। আমি আবারও বলে দিতে চাই, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই কমেন্টের মাধ্যমেই। আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসির ফেসবুক পেজ থেকে। অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা শুরু করবো শুরুর কথা দিয়ে। শুরুর কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসির সম্মানিত নির্বাহী পরিচালক কথাশিল্পী মাহবুবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমান ওয়া ফাহমান। রাব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা একটু দেরি করে ফেলেছি, আমার একটু দেরি হয়ে গেছে, একটু বাইরে ছিলাম বলে সময় মতো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি, ক্ষমা করে দেবেন। আজকে যিনি এসছেন আমাদের মেহমান ABM গোলাম মোস্তফা সাহেব, তিনি আমাদের এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন। আজকে ওনার সাথে আমাদের সেভাবে ভালোভাবে পরিচয় হয়নি। আমাদের এক বন্ধু, আমাদের উনি খুব দয়া করে আমাদেরকে কয়েকজন বিশেষ ওনার বিশেষ বন্ধু, আমাদেরও বন্ধু, সেভাবে ওনাদের নাম বলেছেন। আমরা আসলে অনেকদিন ধরে নতুন নতুন বন্ধু খুঁজছি, যে পুরোনো বন্ধুরা তো অনেক কথা বলেছে। আমরা তো 5 বছর ধরে অনুষ্ঠানটা করছি। আগে প্রথমে তো নিয়মিতই করেছি প্রতিদিন, এরপরে অল্টারনেটিভ ডেতে করছি। আর ইলেকশনটা যেহেতু একটা বড় বিষয় আমাদের, তাই না, 15 বছর ধরে আমাদের দেশে ইলেকশনটা হয়নি। হ্যাঁ, সুতরাং আমরা এটা ভাবছি যে বহু লোকের মতামত আমরা নেই, তাই না, বহু পেশার, বহু ধরনের, শহরের, বন্দরের, গ্রামের, প্রত্যন্ত অঞ্চলের। আমরা চেষ্টা করছি, আমাদের যে ছোট্ট প্রতিষ্ঠান, আর বেসিক্যালি এটা হলো একটা কালচারাল প্রতিষ্ঠান, এবং কালচারের মধ্যে যেহেতু সবকিছু আছে, এই জন্যই আমরা এই সুযোগে ভাবছি যে আমরা তো অনেক বিষয় আলোচনা করলাম, এবার আমরা নির্বাচন নিয়ে একটু কথা বলি। আমরা কোনো ডিবেট করি না, এবং কোনো ধরনের বাদানুবাদ বা বিতণ্ডা বিতর্ক কিচ্ছু না। হ্যাঁ, একজন নাগরিক হিসেবে আমাদের ভাবনা, দেশকে আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, কিছু লোক হতে পারে সেটা আলাদা, সব জায়গায় ব্যতিক্রম আছে। দেশকে আমরা সবাই ভালোবাসি, সুতরাং ইলেকশনটা যেটা বড় বিষয় সেটাকে বুঝাবার জন্য, হ্যাঁ, আমরা আজকে 2.5 মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। ডিসেম্বর মাস আমরা পুরো করেছি, জানুয়ারি মাসে আমরা পুরো আলোচনা করেছি,
তাই না? এখন ফেব্রুয়ারি মাসের প্রায় মাঝামাঝি জায়গায় আমরা এসে গেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা নিয়ত করেছি যদি আল্লাহ রাজি খুশি থাকেন তাহলে ইলেকশন পর্যন্ত আমরা এই একটি বিষয়ের উপরেই আমরা আলোচনা করতে থাকবো, তাই না? যে যার যে মত আছে, বিভিন্ন ধরনের মত আছে, হয়তো এই বছর কাজে লাগবে না, আগামী সেশনে কাজে লাগবে, তো একটু আগে ভাগে হোক না কথা, সব ধরনের কথাগুলো আসুক না যার যার মনে আছে। হ্যাঁ, মানে এই যে বিগত ইলেকশন গুলোতে নানা রকমের মত এসেছিল, কিন্তু কোনো মতের কোনো কাজে আসে নাই। যেমন একটা একটা উদাহরণ দেই, যে জাসদ নামে একটা মানে এক সময় তো রাজনৈতিক ভাবে খুব প্রতাপশালী, তাই না, প্রতাপশালী দুর্দণ্ড প্রতাপশালী একটা মানে দল ছিল। হ্যাঁ, তারা আবার ভাগ হয়ে গেল, নানা রকম ভাগ হয়ে গেল। তো তাদের একটা ভালো প্রস্তাব ছিল এক সময়, সেটা হলো যে পেশা ভিত্তিক নির্বাচন। হ্যাঁ, মানে ওনারা বলেছেন যে 500 সিট হবে। হ্যাঁ, সুতরাং 500 মানে পেশা বের করতে হবে, বা 300 পেশা, একটা মানে ওনারা বলছেন যে 500 পেশা যদি বের করে ফেলা যায় তো তাদের প্রতিনিধি থাকবে। হ্যাঁ, যেমন শিক্ষকদের, এই যে শিক্ষকদের নানা রকম এখন সমস্যা যাচ্ছে। কালকে এক ভদ্রলোক বলতেছিলেন যে কই ওদের তো কোনো প্রতিনিধি, আজকে যদি এরকম হতো যে সংসদ থাকতো, তাহলে যদি ওদের কোনো প্রতিনিধি থাকতো তাহলে ওদের কথাগুলো সুন্দরভাবে, হ্যাঁ, এখানে তুলে ধরতে পারতো। তো যাই হোক, তো এই ধরনের কত কথা গত 15 বছর যাবৎ মানুষ কত রকম আশা করেছে, কত ভাবে আশা করেছে, সব আশা ভন্ডুল হয়ে গেছে, একেবারে মিসমার হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমরা একেবারে মানে কি বলবো, ধ্বংসের শেষ কিনারে এসে আমরা দাঁড়িয়েছি। তো মহান আল্লাহর অশেষ অনুগ্রহ, সীমাহীন অনুগ্রহ, হ্যাঁ, যে তিনি আমাদেরকে রক্ষা করেছেন বলবো, নিশ্চয়ই রক্ষা করেছেন। এই যে ছাত্র জনতার যে বিপ্লব হঠাৎ করে আসলো আবাবিল পাখির মতো, তাই না, এটা আমাদেরকে একটু মানে এখন আমরা একটু নিঃশ্বাস নিতে পারছি। আমরা দম বন্ধ হয়ে পড়েছিলাম, সেই নিঃশ্বাসটা আমরা নিতে পারছি এই মুহূর্তে। মানে ইলেকশনটা অনেকে চাচ্ছে, এই মুহূর্তে চাচ্ছে, কিন্তু সবাই ইলেকশন চাচ্ছে, সবাই ইলেকশন চাচ্ছে, কিন্তু হয়তো এই সময়ের বেশ কম, এটা হতে পারে। কেউ বলছে যে যে কোনো বিষয় এরকম হতে পারে যে ভাই সকালে হবে না বিকালে হবে, আচ্ছা আজকে হবে না কালকে হবে, এই ধরনের সামান্য একটা আমাদের মধ্যে হয়তো এটা থাকতেই পারে। 18 কোটি মানুষের মধ্যে অন্তত মিনিমাম মানে 1800 বিভেদ হবে না এমন তো কিছু না। তারপরেও আমরা আশাবাদী, ভীষণভাবে আশাবাদী, এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে একটা অনন্য সুন্দর ইনশাআল্লাহ একটা ভালোভাবে একটা সুন্দর ইলেকশন হোক, যেন তেন প্রকারের নয়। আমি একটু কথা বাড়িয়ে বললাম এই জন্য যে আজকে আমাদের এখানে একজন নতুন আমাদের মেহমান, হ্যাঁ, তিনি আমাদের সম্পর্কে হয়তো কিছুই জানেন না। হ্যাঁ, ওনার বন্ধু, যে আমাদের আমাদের খুবই পুরনো, আমাদের ট্রাস্টি উনি, মানে আমাদের বহুদিনের বন্ধু আমাদের, উনি ওনাদেরকে দাওয়াত দিয়েছেন আমাদের পক্ষ থেকে। তাকে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি, এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করছি। তাকে দেখে আমাদের মুরব্বীর মতোই মনে হচ্ছে। ওনাকে আমি আবারও সালাম জানাচ্ছি, এবং আশা করছি যে ওনার কাছ থেকে আমরা কিছু ভালো কথা ইনশাল্লাহ শুনবো, যা আমাদের দেশ, জাতি, সমাজ এবং আমাদের এই মানে জনগণের জন্য ইনশাল্লাহ বড় ধরনের একটা উপকার হবে। মহান আল্লাহর কাছে আমরা আবারও করুণা দয়া আমরা চাচ্ছি। ফি আমানিল্লাহ। জি জি ইসমাইল, তুমি এবার তোমার অনুষ্ঠানটা শুরু করে। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ হোসেনকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছি নির্বাচন আসছে, আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে। আপনাদেরকে একটু যদি মনে করে দিতে চাই আমি, সেটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন যে ধরনের নির্বাচন আমরা দেখেছি, একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হতো সারা দেশে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা উপজেলা পরিষদ নির্বাচন, এইগুলো তো আরো বেশি উৎসবমুখর থাকতো, কারণ হচ্ছে সেই সময় আমাদের নিজেদের এলাকার বড় ভাইরাই সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতেন। সেই সময় কিন্তু দল মত নির্বিশেষে সবাই একসাথে নির্বাচনে অংশগ্রহণ করতেন এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করা হতো। সেই সময় দল দেখা হতো না, কিন্তু
এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে সেই নির্বাচনগুলো এমন ভাবে দলীয়করণ করা হয়েছে যে এখন আর মানুষ সেই নির্বাচনগুলোতেও এখন আর মানুষ অংশগ্রহণ করতে খুব বেশি আগ্রহ বোধ করে না, এমন একটা পরিবেশ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ নির্বাচনও যে আমাদের একটা কালচার, নির্বাচনও যে আমাদের একটা কালচার, একটা ঐতিহ্য ছিল, সেটাও কিন্তু একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। যে আমরা আমাদের মেহমানের কাছ থেকে আজকে কথা শুনবো, নির্বাচন আসছে, আপনি কি ভাবছেন, স্যার কি ভাবছেন, সেই বিষয় নিয়ে আজকে তার কাছ থেকে কথা শুনবো ইনশাল্লাহ। যে কথা নিয়ে আসলে বিশেষভাবে অনুরোধ করছে আজকের অনুষ্ঠানের একমাত্র আলোচক, বিশিষ্ট নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এবিএম গোলাম মোস্তফা এলডিএমসি পিএসসি স্যারকে কথা নিয়ে আসলে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসির নির্বাহী পরিচালক জনাব শ্রদ্ধেয় মাহবুবুল হক হিরণ ভাই এবং উপস্থাপক ইসমাইল হোসেন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এত স্বনামধন্য একটা চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাথে সাথে দর্শক বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের আজকের লাইভ শো উপভোগ করছেন। আজকের আলোচনার বিষয়টা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। নির্বাচন আসছে, আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি। আমি তো এদেশের একজন সাধারণ মানুষের একজন, অতএব এক কথায় উত্তর হলো এদেশের সাধারণ জনগণ যা ভাবছে আমিও তাই ভাবছি। আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই স্মরণ করছি শ্রদ্ধা করে 24 জুলাই এবং অগাস্ট গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যেসব হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে এক পঙ্গুত্ব বরণ করে এখনো চিকিৎসা অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের আশু মুক্তির জন্য, আশু রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। এবং যারা সুস্থ হয়েছেন তারা যেন আবার নতুনভাবে কর্মজীবনে ফিরে আসতে পারেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমরা 5ই অগস্টের গণ অভ্যুত্থানের পরে আমাদের জাতির দায়িত্বভার গ্রহণ করেছেন জাতির কৃতি সন্তান, পৃথিবীব্যাপী যিনি অ্যাকসেপ্টেড একজন মানুষ, ডক্টর প্রফেসর ইউনূস। আমি জানি না যদি ওনার উপরে দায়িত্ব না আসতো আজকের এই 6 মাসে আমাদের জাতির কি অবস্থা দাঁড়াতো। আমাদের সমস্যা রয়েছে, অসুবিধা রয়েছে, প্রবলেম রয়েছে, কিন্তু তারপরেও সারা জাতি শুধুমাত্র একমাত্র আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর তাকিয়ে সবকিছু সহ্য করে নিচ্ছে। সবাই এক বুক ভরা আশা নিয়ে বসে আছে তিনি কোনো একটা পরিবর্তন এই জাতিকে দিয়ে উনি দায়িত্ব হস্তান্তর। ওনার আসল কিছুই তো অভাব নেই। উনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা না হলে ওনার যে সুনাম সুখ্যাতি সারা দেশ ব্যাপী, সারা দুনিয়া ব্যাপী, ওনার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। জীবন ছায়ান্নে দাঁড়িয়ে শুধুমাত্র আসছেন আমাদের জন্য, এই জাতির 20 কোটির ভবিষ্যতের জন্য। বাংলাদেশ যে একটা সুন্দর একটা সোনালী স্বপ্ন নিয়ে হাঁটছে, সেই স্বপ্নকে পূরণ করার জন্য উনি এত বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন। আমার পক্ষ থেকে স্যারের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। 6 মাস অতিক্রান্ত হয়েছে। শুধু একটা উদাহরণ দেব, ওনার কি ব্যক্তিত্ব। উনি একটা ইন্টারভিউতে বলেছিল বাংলাদেশ অশান্ত হলে 7 সিস্টার অশান্ত হবে, মায়ানমার অশান্ত হবে। এটা অনেকের মনে পীড়া দাগ কেটেছে। আজকে দেখুন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে ধমক ছিল, যে চোখ রাঙানো ছিল, আমার মনে হয় 6 মাসে তাদের সেই ধরনের কোনো প্রকাশ আমরা পাচ্ছি না। এদেশ 20 কোটির দেশ, 20 কোটি মানুষের দেশ। এরা কাজ করতে জানে। স্বাধীনতা অর্জন করে 1971 সালে, আবার দ্বিতীয় স্বাধীনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র সমাজ, তরুণ ছাত্র সমাজ, নিষ্পাপ বাচ্চারা প্রাণ ঢেলে দিয়েছেন শুধুমাত্র দেশের মুক্তির জন্য। আর আমি আশা করব এই জাতি আরো ধৈর্য ধরবেন, সময় নেবেন, যাতে ডক্টর ইউনূস তার চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাছে নতুন একটা দেশ উপহার দিতে পারে। আপনারা সবাই দ্য ইকোনমিস্ট পত্রিকার নাম শুনেছেন, ইংল্যান্ড থেকে যেটা বের হয় পৃথিবীব্যাপী। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কমিশন করেছিলেন তার একটা কমিশন ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এবং তার প্রধান ছিলেন আমাদের শ্রদ্ধেয় জনাব ডক্টর বদিউল আলম মজুমদার। ওনাদের প্রতিবেদনটা জমা দিয়েছেন, প্রায় 200 পৃষ্ঠার একটা প্রতিবেদন। ডিটেল আমি চোখ বুলাবার সুযোগ হয়েছে, কোনো কর্নার বাদ রাখিনি যেখানে সংস্কার সুপারিশ করেন। এই প্রতিবেদনের ভূমিকায়
উল্লেখ করেছেন সেই ইকোনমিস্ট পত্রিকার একটা রিপোর্টের কিছু অংশ। আই কোট, আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ যারা এক স্বৈর শাসককে উৎখাত করেছে, তিনি অর্থাৎ শেখ হাসিনা দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ হয়। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটা অস্থায়ী সরকার যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরো উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এ বছরের সেরা দেশ বাংলাদেশ। আই আনকোট। এরপরে উপরের কথাগুলো বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে বিশ্বখ্যাত পত্রিকা দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে, যেখানে দ্য ইকোনমিস্ট কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত দেশ এবং তার যৌক্তিকতা নিয়ে কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, আই কোট, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয় আগের 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। আই আনকোট। কি চমৎকার প্রতিবেদন! আমাদের পুরো প্রতিচ্ছবি এই কয়টা বাক্যের মধ্যে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের এই অর্জন হয়েছে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ও মাফিয়াতন্ত্রের পতন ঘটানোর মাধ্যমে। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, তাদের জুলুম এবং তাদের বৈষম্যের বিরুদ্ধে। 1947 সালে আমরা আরেকটা স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে। কিন্তু 1971 পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে 1991 সালের পূর্ব পর্যন্ত সবগুলো নির্বাচন ছিল দলীয় সরকারের অধীনে এবং একচেটিয়া, যেখানে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, মানুষের অংশগ্রহণের কোনো ভূমিকা সেখানে রাখতে পারেনি। আর এই ধরনের একটা অবস্থা থেকে উত্তরণের জন্য 1991 সালে এদেশের সব রাজনৈতিক দলগুলো তারা একটা যুক্ত ইশতেহার উপস্থাপন করে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে একটা নিরপেক্ষ সরকার তারা 3 মাসের জন্য আসবেন এবং তারা একটা ফেয়ার ফ্রি ইলেকশন উপহার দিয়ে তারা বিদায় নেবেন। 1991, 1996, 2001 এবং 2008 সালের এই 4টা নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং ছোটখাটো সমালোচনা উঠতে উঠে এই নির্বাচনগুলো মোটামুটি সর্বমহলে স্বীকৃত হয়েছে এবং প্রশংসা অর্জন করেছে। কিন্তু 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে যায়। তারা সনদ দিয়েছিল মানুষেরকে অনেক কল্যাণ করবে, দেশের পরিবর্তন আসবে, আর মানুষ এজন্য তাদেরকে ভোট দিয়েছিল। তারা একটা গণতান্ত্রিক পরিবেশ, মানবিক পরিবেশ ফিরিয়ে আনবে, এ ধরনের প্রতিশ্রুতি তারা দিয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 30 জুন 2011 তারিখে জালিয়াতির আশ্রয় নিয়ে উচ্চ আদালতের রায় অমান্য করে পঞ্চদশ সংশোধনী পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। উদ্দেশ্য একচেটিয়া একতান্ত্রিক সরকার ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে, যাতে তারা দেশে তাদের ইচ্ছা মতো তারা আইন কানুন প্রণয়ন করে দেশকে শাসন করতে পারে। কিন্তু পরবর্তীকালে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো কি হারে হয়েছিল আমাদের সামনে সে ছবি ভেসে উঠছে। 2014 সালে নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন। এমন রিপোর্ট এসেছিল যে বিভিন্ন কেন্দ্রে মানুষ ছিল না, সেখানে পশু ছিল, গরু পাওয়া গিয়েছে, কুকুর পেয়ে গিয়েছে, তারা সেখানে ঘুমাচ্ছে এবং 153টি আসনে তারা নির্বাচন শুরু হওয়ার আগেই তারা সেখানে একচেটিয়া বিজয়ী ঘোষণা করে। 2018 সালে আমরা কি দেখলাম? দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়ে গেল। আর 2024 সালে একটা ডামি ভোট অনুষ্ঠিত হল, যেটা সারা দুনিয়াব্যাপী সমালোচিত হয়েছে এবং প্রত্যাখ্যাত হয়েছে। আর এটা হলো জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতা। আর জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতা যখন আসবে তার ভয়াবহতা কি হবে তা তো আমরা দেখতেই পেলাম। সকল প্রতিষ্ঠান কুক্ষিগত করলো, বিরোধী দলের নেতা ও কর্মীদের দমন পীড়ন করে তারা
এককভাবে কর্তৃত্ব শাসন কায়েম করল। আর তাই দেখতে পাই 2009 থেকে 2023 সালের মধ্যে যে ভয়াবহতা হয়েছিল তা ছিল এমনই একটা জরিপ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিল 2699 জনের মতো, 1676টি গুমের অভিযোগ উঠেছে, অগণিত গায়েবী মামলা হয়েছে, সীমাহীন দলীয়করণ হয়েছে, 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, গড়ে বছরে 1,80,000 কোটি ডলার পাচার হয়েছে। আর আয়নাঘর, সেই বিভৎস চিত্র তো আমরা কদিন আগেই দেখতে পেলাম। সেদিন আয়নাঘরের বর্ণনা দিতে গিয়ে যখন ব্যারিস্টার আরমান বর্ণনা করেছিলেন, আমি কিয়দংশ দেখতে গিয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। আমি নিজের অজান্তে কেঁদে ফেলেছি। এটা কি সম্ভব একটা সভ্য দেশে? এটা কি সম্ভব একটা মানব বেষ্টিত একটা পরিবেশে? এটা কি সম্ভব একটা গণতান্ত্রিক মুখোশ পরে মানুষকে এমনি ভাবে বিভৎস করে তোলা? এই সেই আয়নাঘর, যে আয়নাঘর নিয়ে এখানে আমরা অনেক কিছু জানতে পারছি। এই হলো আমাদের লাস্ট গণতান্ত্রিক বিহীন সরকার থাকার তাদের কর্মপরিধির বহিঃপ্রকাশ। এখন মানুষ কি চাচ্ছে? 5ই আগস্টের রক্তের পরে এই ছোট ছোট শিশুদের, ছাত্রদের, যাদের সামনে অনেক ভবিষ্যৎ পড়েছিল, যারা অনেক বড় হবে, তারা আমাদের ছেড়ে চলে গিয়েছে। ওই প্রেক্ষাপটে আমরা কিছুই করতে পারিনি। আমরা ঘুমিয়েছি, বসে বসে টিভি স্ক্রল করেছি। তাদের আত্মা কষ্ট পাবে। আজকের এই যে লাস্ট 15, 16, 17 বছরে যে অবিচার অনাচার চলেছে, তার থেকে যদি যাতে উত্তরণ না পায়, তাদের আত্মা কষ্ট পাবে। আর তাই এদেশের মানুষ কি চাচ্ছে? এদেশের মানুষ চাচ্ছে এমন একটা নির্বাচন, যে নির্বাচন হবে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং সমস্ত মানুষ তার ইচ্ছা মতো সে ভোট প্রদান করে তার মনোনীত প্রার্থীকে সে নির্বাচিত করবে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে কিভাবে সেটা সম্ভব। আর এই জন্যই ডক্টর ইউনূস সংস্কার নিয়ে এসেছেন। স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি জাতির জন্য, কোনো বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়নি যে কিভাবে অটোমেটিক একটা সিস্টেম চলতে থাকবে, লেজুর ভিত্তি না করে একটা সিস্টেমেটিক কাঠামোর মধ্যে থেকে কিভাবে একটা দেশ চলতে পারে, এ ধরনের কোনো সংস্কার কেউ করেনি যতগুলো পলিটিক্যাল পার্টি ক্ষমতা এসেছে। আর এখানে উনি হাত দিয়েছেন যে সংস্কার না করলে আমাদের আত্মাহুতির কোনো মূল্য হবে না। তাহলে প্রশ্ন, আমরা কি 5ই আগস্টে কি আমরা বৃথা যেতে দিব? শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে, নির্বাচন হলেই কি আমাদের সেই শাহাদাত বরণকারী আত্মাগুলো শান্তি পাবে? আমি মনে করি নয়। কারণ আজকের একটা নির্বাচন হবে, কালকের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, সে তার মতো আবার সে রাষ্ট্রীয় কাঠামো সাজিয়ে গুছিয়ে নেবে যাতে সে আবার কিছুদিন থাকতে পারে। এটা মানব প্রকৃতি, এটা কারো দোষ না, এটা আমাদের মানবীয় একটা প্রবৃত্তি। আমরা সবাই এটাই চাই, কম আর বেশি। এইটাকে ফিরিয়ে রাখার জন্য দরকার একটা পরিবর্তন এনে সিস্টেমেটিক্যালি, কাঠামোগতভাবে, লিখিতভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কনসেন্সাস তৈরি করে সৃষ্টি করা, যাতে আগামী দিনে কেউ বলতে না পারে এটা তো আমি মানিনি, অতএব এটা এখন আমি মানব না। এখন প্রশ্ন, নির্বাচন আগে না সংস্কার আগে? আমরা 16 বছর তো আমরা কষ্ট করেছি, আমরা কথা বলতে পারিনি, আমাদের বিবেক মরে গিয়েছিল গুমের ভয়তে, যেভাবে আমরা পারিনি। যারা কথা বলেছে তাদের আমি স্যালুট দিচ্ছি। তারা জীবনের মায়া ত্যাগ করে তারা রাস্তায় নেমেছে, তারা কথা বলেছে, তারা লিখেছে। আজকের সেই জিনিসটাকে যদি আমরা আজকে প্রতিফলন ঘটাতে চাই, তাহলে আমাদের সংস্কারকে নিয়ে আসতে হবে। এবার এখানে সবাই একমত যে সংস্কার করতে হবে, তাদের সময় তো দিতে হবে। কতটুকু সময়ের ভিতরে সংস্কার প্রয়োজন? যেখানে 16 বছর কষ্ট করতে পারলাম, আমরা একটা সময়কে এখানে আমরা দিতে পারি না ডক্টর ইউনূসকে, যে হ্যাঁ আপনি সময় নেন, করে দিয়ে তারপর আপনি চলে যান। কিন্তু আমরা যদি ওনাকে প্রেশার দিতে থাকি তাড়াতাড়ি ইলেকশন দেন, উনি তো ইলেকশনে চলে যাবে। উনি তো বলেছিল প্রতিদিন এয়ারপোর্টে নেমে যে আপনারা যদি আমার কথা না শোনেন আমি চলে যাব। তো উনি কি চলে গেলে আমরা খুশি হব? কে দায়িত্ব নেবে? কার প্রতি মানুষ আনুগত্য প্রকাশ করবে? আমি তো কাউকে দেখছি না। ওনাকে এমনভাবে আমরা কষ্ট যাতে না দেই, জানি দুঃখ পেয়ে উনি ছেড়ে দিয়ে চলে যায়, না আমার দরকার নেই। এখানে আমি এসেছিলাম যে উদ্দেশ্য নিয়ে,
আমি সেটা পারছি না বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এমন অবস্থার সৃষ্টি যাতে আমরা না করি, আর আমাদের ওনাকে সময় দিতে। সংস্কারের অবশ্যই অপরিহার্যতা রয়েছে, কেননা মানুষের প্রত্যাশা হচ্ছে যেসব শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের এর প্রতিদান হিসাবে আমাদেরকে একটা পরিবর্তন আনতে হবে। ফেসিবাদ মাফিয়াতন্ত্র যেন আর ফিরে না আসে, এটা দেশের মানুষ চাচ্ছে। ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, আর এটা একটা সংস্কার করার পরেই একটা নির্বাচনের মাধ্যমে এ করতে পারলেই সম্ভব। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রতিবেদনটা পেশ করেছে, প্রায় 200 পৃষ্ঠার প্রতিবেদন, সেখানে প্রায় 18টি ক্ষেত্রকে সংস্কারের অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে তারা। 18টি, কোন একটা সেক্টর বাদ নাই যেখানে তারা টাচ করেনি, বহুত পরিশ্রম করেছে। এই প্রতিবেদনটা যদি আমরা কাজে না লাগাতে না পারি, যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমি জানি না জাতির কপালে কি রয়েছে। আমরা চারিদিক থেকে বেষ্টিত এমন একটা প্রতিবেশী দেশ দিয়া, যারা আমাদের কোনো কল্যাণ কোনোদিনই কামনা করেনি, এখনো করছে না, ভবিষ্যতে করবে না। এটা প্রুফড, দেখা যাচ্ছে সব জায়গায়। এখন সেখানে টিকে থাকতে হলে আমাদের ভালো একটা সংস্কার পরবর্তী একটা নির্বাচন দরকার রয়েছে। আমি রাজনীতিবিদদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা তো চলে যাবো, আপনারা তো সবাই, আমরা সবাই শেষ দিকে চলে এসেছি। আমরা কি একবারও তাকাবো না আমাদের ভবিষ্যৎ বংশধর কি পাবে জাতি আমাদের কাছ থেকে? আমরা কেন এত সাময়িক একটা স্বার্থের জন্য আমরা বৃহত্তর একটা জিনিস উৎসর্গ করব? আমাদের ছেলেমেয়েরা বিদেশ চলে যাচ্ছে, ব্রেন ড্রেইন হচ্ছে, ভালো ভালো ছেলে বিদেশে কেউ থাকছে না, সবাই বাইরে পড়াশোনা করছে। তাহলে দেশ চালাবে কারা? সন্ত্রাসীরা চালাবে? মেধাহীনরা চালাবে? বাহির থেকে ধার করে এনে আমরা কি এখানে ব্রুকেট নিয়ে আসবো? এখন যদি আমাদের এই ছেলে পেলে, যারা এরা ডিজিটাল যুগের ছেলে পেলে, এরা অত্যন্ত চালাক মেধাবী, তারা এখানে থাকবে না, জাতি মেধাশূন্য হয়ে যাবে। তাদেরকে রাখতে হলে এমন একটা স্বপ্ন তাদের দেখাতে হবে, এমন একটা সমাজ কাঠামো তাদের উপহার দিতে হবে, তারা নারীর টানে দেশের টানে চলে আসবে যে হ্যাঁ, এদেশকে আবার গড়ে তুলতে হবে। দেখুন তো জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিরোশিমা নাগাসাকি কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আজকে কত বছরের ব্যবধানে সে দেশ কোথায় চলে গিয়েছে। আর আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করলাম, আজকে 53 বছরটা আমরা শেষ করেছি। অর্জন কি আমাদের? একবার আমাদের ক্যালকুলেটর নিয়ে বসা দরকার রয়েছে। কোথায় আমরা এগিয়েছি, কেন পারিনি? আমাদের স্বার্থ, আমাদের ব্যক্তিগত লোভ লালসা, স্বজনপ্রীতি, দেশপ্রেমিকতার অভাব ইত্যাদির কারণে আমাদের পক্ষে সম্ভব হয়। আমরা স্বাধীনতার কথা বলি, আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা 21শে ফেব্রুয়ারির কথা বলি, আমরা 16ই ডিসেম্বরের কথা বলি। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য দেশপ্রেমিকতা, দেশপ্রেম বোধ সৃষ্টি করা, দেশকে ভালোবাসা। দেশকে কিভাবে ভালোবাসবো? আমি দুর্নীতি করবার স্লোগান দিব, এটা কি দেশকে ভালোবাসা হলো? আমি করাপ্টেড হবার দেশকে ভালো, এটাকে হয় নাই কোনোদিন। আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব, আমি করাপশন করব না, দেশের স্বার্থে আমি সবকিছু ত্যাগ করব, তাহলেই আমাদের বিজয় দিবস, 21 ফেব্রুয়ারি ইত্যাদি দিবসগুলোর সার্থকতা। আমি যেটা বলছিলাম, এখন আমাদের নির্বাচন সংস্কার কমিশন যেটা করেছে, তারা একটা বলেছে যে আজকের আমাদের স্থানীয় নির্বাচনটা, আমি যদি ভুল বলি, মাহবুব ভাই, শ্রদ্ধা মাহবুব ভাই আমাকে কারেকশন করে দেবেন আমি তথ্যে যদি কোনো ভুল বলে থাকি, যে তারা বলেছে স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হতে হবে। এটা সংস্কার কমিশনের কমেন্ট। কেন? যে যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তারা যদি স্থানীয় নির্বাচন কন্ডাক্ট করে, তাহলে তো একই জিনিস হবে সেখানে। অতএব এই গভর্নমেন্ট তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা সম্পন্ন করবে, যাতে এখানে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি একটা ইলেকশন হতে পারে। এখানে গণভোটের প্রস্তাব রাখা হয়েছে, কোন সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত গণভোটের আয়োজন করতে পারে। এখানে রিকল সিস্টেম রাখা হয়েছে। রিকল হচ্ছে একজন এমপি বা মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়ার পর সে যদি তার নির্ধারিত এলাকায় যেখানে নির্বাচিত সেখানে সে ঠিকমতো কাজ না করে, জনগণের কল্যাণে নিবেদন না হয়, তার এলাকার ভোটাররা তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে পারে ইন রাইটিং, সিগনেচার কালেকশন।
এটা সাংঘাতিক একটা কাজ। কিন্তু প্রত্যেক পার্লামেন্টারি মেম্বার অত সজাগ থাকবে তার ইজ্জত টিকিয়ে রাখার জন্য, যে এমন কিছু ঘটে গেলে তার ইজ্জত থাকবে না। যদি এই ধর অ্যাকাউন্টেবল নিয়ে আসা যায়, জবাবদিহিতা নিয়ে আসা যায়, তাহলে দেখেন সিস্টেম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমাদের বিদেশে প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি রেমিট্যান্স যোদ্ধা রয়েছে, এবং সেখানে প্রায় ভোটার সংখ্যা রয়েছে, আমি যদ্দূর শুনলাম প্রায় 75 লক্ষ ভোটার রয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছেন না। এটা কি আমাদের জাতির জন্য লস না? তারা আমাকে রেমিট্যান্স পাঠাচ্ছে, দেশকে অর্থনীতি সমৃদ্ধ করছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এই কমিশন তাদেরকেও ভোট দেওয়ার সিস্টেমে, যারা পোস্টাল ভোটিং সিস্টেম অথবা ইলেকট্রনিক ভোটিং সিস্টেম, ই ভোটিং মানে অনলাইন ভোটিং সিস্টেমের তারা প্রপোজাল দিয়েছে। এই যে অনেক প্রায় 200 থেকে 150 থেকে 200 সুপারিশ মালা তারা উপস্থাপন করেছে প্রধান উপদেষ্টার সামনে। এই সুপারিশ মালাগুলো যদি এক্সিকিউট করা যায়, তাহলে জাতি আগামী দিনে একটা ভালো নির্বাচন উপহার দেবে, এবং একটা ভালো এবং টেকসই নির্বাচন উপহার দিতে পারলেই জাতির সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। এখন আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি চাচ্ছি? আমরা কি টেকসই চাচ্ছি, না আমরা ভঙ্গুর কিছু চাচ্ছি? এই জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আসলে আমরা বুড়ো হয়ে গিয়েছি, যারা এখন পলিটিক্যাল লিডার তারা বয়োবৃদ্ধ অনেকেই, তাদের পরিবর্তে যুবকদের আসতে হবে এগিয়ে। যে যুবকরা 5ই আগস্ট বিপ্লব ঘটিয়েছে, আমরা ভাবতেও তো পারিনি, আধা ঘন্টা আগেও তো আমরা বুঝতে পারি এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, এবং তাদের পক্ষে সম্ভব হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আসলে জাতির উপর মাঝে মাঝে এরকম অনেক রহমত চলে আসছে আল্লাহর পক্ষ থেকে গায়েবী, যার মধ্যে জাতি উদ্ধার পেয়েছে। 5ই আগস্ট তার একটা জ্বলন্ত প্রমাণ। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব। আমরা কি তড়িঘড়ি করে একটা ইলেকশন শেষ করব, না আমরা একটা সংস্কার বাবদ একটা নির্বাচন চাচ্ছি? আমি যেসব সাধারণ লোকজন আলাপ করলে তারা কিন্তু সংস্কারের পক্ষে, যারা এতদিন কষ্ট করেছি, করবো 1 বছর 2 বছর কষ্ট, অসুবিধা কি? তারপর যেটা পার্মানেন্ট সমাধান পাই, সেটি আমাদের জন্য সবচেয়ে কল্যাণ। তাদের মতামত অভিব্যক্তি আমার মনে হয় ডক্টর ইউনূস এভাবেই ভাবছেন, এবং বড় বড় পলিটিক্যাল পার্টি লিডারদের আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনার জিনিসটা একটু ভাবুন, আমাদের আসলে কি করা উচিত। বারবার বলেন যে 111 এর সরকার চলে আসবে, এগুলো সব ভুয়া কথা, আসলে অসম্ভব। এই ডিজিটাল যুগে এগুলো চিন্তাই করা যায় না। এগুলো একটা অপপ্রচার, প্রোপাগান্ডা করে মানুষের বিভ্রান্তি সৃষ্টি। প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা চেঞ্জ করবে, ভালো ভালো উপদেষ্টা নিয়োগ করবেন, যাতে আরো ডাইনামিক হতে পারে, ভাইব্রেন্ট একটা উপদেষ্টা পরিষদ হতে পারে। কিন্তু অন্তর্বর্তী সরকার বিদায় নিয়ে আরেকটা সরকার আসতেছে, এরকম আমার মনে হয় এগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা এবং বিভ্রান্ত ছাড়া আর কিছুই নাই। আমি সেই জন্যে রাজনীতিবিদদের বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনার দেশকে নিয়েই ভাবেন, আপনারাই দেশ চালাবেন, আগামীতেও চালাবেন, কেউ না কেউ আপনারাই চালাবেন। একটু চিন্তা করুন, দেশকে গড়ার জন্য আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি অতীতে, আর কত? এখনই কি আমাদের বোধোদয় হবে না? এখন কি আমাদের নেক্সট জেনারেশন ছেলে মেয়ে নাতি নাতনি আমরা কি ভাববো না? ওদের জন্য কি আমরা এমন ফুটপ্রিন্ট কি রাখবো না, ওরা স্মরণ করতে পারে যে হ্যাঁ, আমার পূর্বসূরীরা আমরা এই কাজগুলো করে গিয়েছে, আমরা এগুলো ভোগ করছি, না আমাদেরকে গালি দেবে? আমি আশা করি এটা আমরা কেউ চাই না, এবং দেশের জনগণ এটাই চাচ্ছে। নির্বাচনের আগে এমন সংস্কারটা হয়তো 200-250 রিকমেন্ডেশন সব করা সম্ভব হবে না, কিন্তু এমনগুলো আমাদেরকে করতে হবে যেগুলো না করলেই নয়। আপনারা বসুন, তত্ত্বাবধায়ক সরকার আপনাদের, অন্তর্বর্তী সরকার আপনাদের নিয়ে বসছেন, ডিসকাশন শুরু করেছে, আপনারা তাদেরকে সময় দেন, আপনাদের মতামত তুলে ধরুন, ডিবেট করুন। আর যেসব কমিশনগুলো তৈরি হয়েছে, আমার মনে হয় তাদের ব্যাপক ভাবে সেমিনার করা উচিত, জনগণের সামনে তুলে ধরা দরকার। এর প্রস কনস, মেরিট ডিমেরিট, সুপারিশ মালায় কি কি আছে না আছে জাতিকে জানাতে হবে। কিন্তু এগুলো অনলাইনে ছেড়ে দিলে কয়জনে পড়বে? অনলাইনের এইসব প্রতিবেদন, সেমিনার করতে হবে, সিম্পোজিয়াম করতে হবে, মানুষকে ডাকতে হবে, সাধারণ মানুষের অংশগ্রহণ করতে হবে ওখানে, যাতে সবাই বুঝে জিনিসগুলো কি হচ্ছে। এখানে ট্রান্সপারেন্ট হতে হবে যে সংস্কার কি হচ্ছে এখানে, তাহলে জনগণের সমর্থনটা এখানে চলে আসবে। এটা দরকার আমাদের জন্য। কিন্তু আমরা যারা শিক্ষিত আছি, আমরা সোকল্ড এলিট বলে আমরা যারা ভাবি, তারাই শুধু সংস্কার প্রতিবেদনগুলো জানলে হবে না, আপামর জনতাকে জানতে হবে।
তাদের দ্বার প্রান্তে পৌঁছতে হবে, গ্রুপ করে শহর উপজেলা লেভেলে গিয়ে সেমিনার করতে হবে যে এই সংস্কার এরা চাচ্ছে, যাতে তাদের অ্যাওয়ারনেস আসে, সচেতনতা আসে, তারা সজাগ হতে পারে যে আমাদের সংস্কার দরকার, তারপর আমরা নির্বাচনে যাব। আমার মনে হয় এটি আজকে ভাবনা। মাহবুব ভাই। জি জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি এই ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত যে সংস্কার যেটা হচ্ছে বা যেটা হবে বা এই মুহূর্তে সংস্কার কমিশন যেগুলো আছে সেগুলোর কাজগুলো ট্রান্সপারেন্ট হওয়া দরকার, জনগণের সামনে এগুলো উপস্থাপন করা দরকার। এই যে আমাদের 5 আগস্টের পরে আপনার প্রায় 8 মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, 7 মাস অতিবাহিত হয়ে গেছে। এই 7 মাসের মধ্যে আসলে কতটুকু আমরা সংস্কার করতে পেরেছি বা এই সরকার কতটুকু সংস্কার করতে পেরেছে, এইটুকু যদি জনগণ বুঝতে পারে তাহলে কিন্তু অপেক্ষা করতে খুব বেশি মানুষের কষ্ট হবে না। কিন্তু যদি আমরা না বুঝতে পারি যে আসলেই আমাদের সংস্কার হচ্ছে কিনা, নাকি সংস্কার নামক একটি মোলা শুধু সামনে ধরিয়েই রাখা হয়েছে, সংস্কার হচ্ছে না, তাহলে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তখন মানুষের কাছে এটা জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়ে যাবে। আমার মনে হয় এই বিষয়টা যদি যারা সংস্কার করছেন বা সংস্কার কমিশনে আছেন তাদের অবশ্যই এই বিষয়টা একটু ভাবার দরকার যে আমাদেরকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে হবে এবং এই বিষয়গুলো ট্রান্সপারেন্ট করে দেওয়া দরকার যে আমরা আসলে কি করছি বা কি করা দরকার, সামনের দিকে আমাদের পরিকল্পনাগুলো কি আছে। আপনার কাছে এখন যে বিষয়টা আমি একটু জানতে চাইবো, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা হয়তো আর কয়েক মিনিট আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এই যে আমাদের দেশে যে নির্বাচন সামনের দিকে আসছে, আমাদের সংস্কার কমিশন তো বলেছে যে আমাদের 2 কক্ষ বিশিষ্ট একটা সংসদ হবে, যেখানে উচ্চ কক্ষে থাকবে একটা নিরপেক্ষ লোকজন, যেটা নির্বাচন হবে না, আবার নিম্ন কক্ষে যাদেরকে 400 আসনে নির্বাচন করা হবে, যারা এমপি হবেন, নির্বাচনের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসা হবে। এই যে 2 কক্ষ আমাদের করার যে প্রস্তাবনাটা দেয়া হয়েছে, এটা আসলে আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, কিংবা সংস্কার কমিশন গুলো আসলে যে প্রস্তাবনা দিয়েছে সরকার এটার সাথে একমত পোষণ করেছে কিনা, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আপনি যেহেতু একজন রাজনৈতিক বিশ্লেষক সেই। ধন্যবাদ ইসমাইল ভাই। আসলে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের কথা বলা হচ্ছে, there is the end of perfection. দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা তো বুঝতে হবে আমাদের সবাইকে। আমি আপনি বুঝলে তো হবে না, 80% জনগণ তো বুঝতেছে না কি জিনিস। আর সব তো একত্র করা যাবে না, সম্ভব না, ইট উইল টেক টাইম। ভোটার লিস্ট আপডেট করতে হবে, বিদেশিদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে, এনআইডি দিতে হবে, লট অফ রিকমেন্ডেশনস আর দেয়ার, যেহেতু হিউজ টাইম নেবে। অতএব এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ঠিকভাবে সামনে প্রায়োরিটিতে আসে কিনা, ইট ইজ গুড সিস্টেম, বাট আমাদের যে সমাজ কাঠামো, আমাদের যে অ্যাওয়ারনেস, এডুকেশনাল লেভেল লোকজনের, তাদেরকে এটা বোঝানো সম্ভব কিনা, তারা বুঝবে কিনা এই সংক্ষিপ্ত সময়ের ভিতর। যদি না বুঝতে চায় তাহলে আমরা ওটাকে এখন ওমিট করে রাখি, পরবর্তী গভর্নমেন্ট এসে করবে, ডেফিনেটলি ভালো সিস্টেম। কিন্তু এই মুহূর্তে আমাদের এখন প্রপোজাল দিয়েছে ডিসেম্বরের ভিতরে একটা নির্বাচন হতে পারে। এই ডিসেম্বরের ভিতর যদি এসেনশিয়াল সংস্কারগুলো না করা যায়, ইট মে বি এক্সটেন্ডেড ফর নেক্সট 1 ইয়ার। হোয়াট ইজ দ্য প্রবলেম? যেতে হবে, আমাদের সংস্কার করতে হবে। ডিসেম্বরটাকে আমাদের তার কম্পালসারি নাই, এবং এটা গভর্নমেন্ট বলেও না ডিসেম্বরে হবে। তারা বলছে মেবি যদি সংস্কারগুলো আমরা সম্পন্ন করে এগোতে পারি, এবং বিরোধী দলরাও তো বলছে যে হ্যাঁ যৌক্তিক একটা সময় দ্বারা, কেউ কিন্তু টাইম দেয়নি। নো অপোজিশন পার্টি, আমি কারো মুখ থেকে শুনি নাই যে এতদিনের মধ্যে এটা করতে। তারা সবাই বলতে থাকেন ন্যূনতম যৌক্তিক সময়। ইটস এ রিলেটিভ টার্ম। দিস বল গোস টু দ্য কোর্ট অফ দ্য গভর্নমেন্ট। তারা নিতে পারে যে আমাদের এই ন্যূনতম যৌক্তিক সময় এইটুকু আমাদের দরকার, দিস ইজ আওয়ার রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সরকারের পক্ষে আসা দরকার। এই সংস্কারগুলো আমরা করতে চাচ্ছি, এই মিনিমাম এতটুকু টাইম লাগবে, এবং এটা শুধু পলিটিক্যাল পার্টি না, ইট শুড বি ফোকাস টু দ্য হোল নেশন। সমস্ত জাতিকে জানতে হবে, প্রতিটি মানুষকে জানতে হবে, শিক্ষিত অশিক্ষিত শ্রমিক তাদের বুঝতে, তারা তো ভোটার, তারা না জানলে তারা সমর্থন দিবে না যে হ্যাঁ সংস্কার দরকার। কি তাহলে কি সংস্কার কি করতে সংস্কার আমরা কিছু বুঝি না, হোয়াট ইজ দ্য রিফর্ম কি বলতে, তারা বুঝে না। আমরা কজনই বা বুঝি, আমরা কজনই বা এ নিয়ে পড়াশোনা করছি। আজকে আপনি আমাকে টপিক না দিলে তো আমি এই পড়াশোনা করতাম না, সত্যি করে বলতে চাই। আজকে আজকে বলার পরে আমি ডাউনলোড করে নীল থেকে সকালে ফটো করে বাইন্ডিং আমি হোল্ড আই ওয়েন্ট থ্রু দা প্রতিবেদন, দিস ইজ দ্য বুক। মানে আপনাকে আমরা কষ্ট দিলাম কষ্ট না,
আমাকে এডুকেটেড করেছে। হ্যাঁ, মাহবুব, আই এম গ্রেটফুল টু ইউ যে আমি এই উসিলে আমি একটা পড়াশোনা করার সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ। মানে কিল কয়টা খেতে পারো, ধরে বানি যে কয়টা দিতে পারো, ওই অবস্থা। তা আমাদের এই অবস্থা যদি হয় তাহলে বাকিদের কি অবস্থা আমরা চিন্তাই করতে পারি। অতএব আপনার সাথে আমি অবশ্যই একমত যে আমাদের সংস্কার করতে হবে, কোনগুলো করতে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে, জাতিকে উপস্থাপন করতে হবে এবং কনসেন্সাস নিতে হবে। নট অনলি দ্য পলিটিক্যাল পার্টি, অলসো দ্য পপুলেশন, তাদের কনসেন্স নিতে হবে। এখানে সব পলিটিক্যাল পার্টির লিডারদের হবে না যে আপনারাই বলে দেন। নো, তাই যদি হতো তাহলে লাস্ট 52 বছর আমাদের এই দুর্দশা কেন? অবশ্যই। তাই যদি আরেকটা হতো বিষয় একটু আপনার সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি যা ভোটার লিস্টের কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে আমাদের যে এনআইডি কার্ড আছে, আমাদের যে এনআইডি কার্ড দেওয়া হয়েছে, ভোটার লিস্ট বলেন বা ভোটার হিসেবেই বলেন, আর জাতীয় পরিচয়পত্র আমি নাগরিক হিসেবে বলেন না কেন, প্রায় কয়েক কোটি তথ্য এনআইডি কার্ডের তথ্য পাচার হয়ে গেছে অলরেডি। এখন এই এনআইডি কার্ড দিয়ে আসলে আমার কতটুকু আমার সিকিউরিটি আছে, এই এনআইডি কার্ড এখন সংশোধন করার প্রয়োজন আছে কিনা, বা এই এনআইডি কার্ড যদি আমি সংশোধন না করি, এই তথ্যগুলো যদি আমি সংশোধন না করি, আমার যদি পাচার হয়ে গেছে, সেই পাচার হয়ে যাওয়ার পরে তারা তো আমাকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা শুরু করতেই পারে। ভাই শুধু এনআইডি কেন, হোল ন্যাশনাল ইনফরমেশন তো পাচার হয়ে গেছে। আমরা তো দেশ চালাইনি তো লাস্ট 16 ইয়ার্স, তাহলে পাচার তো এনআইডি কেন বলছেন? তথ্য কোন তথ্যটা আমাদের কাছে আছে যেটা পাচার হয়ে যায়নি? বল, রিমোটলি কন্ট্রোল, উই আর রিমোটলি সামটাইমস ফিজিক্যালি। এটা আপনি সবাই দেখছি। ইভেন দেন এমন ইনফরমেশন ছিল যে আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে বেতন, এর সার্ভারটাও ইন ইন্ডিয়া, তারা ওখানে কন্ট্রোল করে, যদি তারা অফ করে দেয় বেতন পাওয়া যাবে না। আমি জানি না হাউ ফর ইট ইজ ট্রু অর নট। তাহলে শুধু এনআইডি কে বসছেন, সবকিছু চলে গেছে। আমরা অল আর এক্সপোজড, সোজা কথা, আমাদের কোনো গোপন কিছু নাই। আমাদের হয় না যে বেড়ায় যদি খ্যাত খায় তাহলে আর বেড়া দিয়ে লাভটা কি? রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, সে জাতির অবস্থা কি হবে? বড় আফসোস, বড় আফসোস। আমার বড় কষ্ট হচ্ছে আমাদের ভিতরে এতটুকু দেশপ্রেম নাই, এতটুকু বোধ কি আমাদের নাই? আমরা কোথায় চলে যাচ্ছি? নেপাল একটা ছোট্ট দেশ, আমি নেপাল ভিজিট করার সুযোগ হয়েছে, এবং একটা হিন্দু দেশে 100% হিন্দু বলতে গেলে। তাদের ভিতরে যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমি দেখতে পাচ্ছি। দে কান্ট টলারেট দ্যাট ডমিনেশন। তাদের ইন্ডিয়ান বিএসএফ একবার একটা নেপালিকে গুলি করে হত্যা করেছিল, তার জন্য হোল ইন্ডিয়ানকে কি ক্ষমা চেতে হয়েছে নেপালের কাছে। আর আমাদেরকে পাখির মতো গুলি করছে প্রতিদিন, আর আমরা বলি আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে অতীতে, এই আগস্টের আগে, যে আমাদের লোকজন নিয়ম বহির্ভূত ভাবে ওই দেশে ঢুকে গেছে বলে গুলি করছে। গুলি করার জায়গা নেই, কোথায় গুলি করতে হবে? তারা আমাদেরকে এমনি ভাবেই পেয়েছে এবং এমনি ভাবে আমরা তাদেরকে সঁপে দিয়েছি সবকিছু। দুঃখ লাগে, আজকে আফসোস লাগে যে আমরা এই জাতির বিবেক সেবার পরিচয় দিই, আমরা এই হচ্ছে আমাদের বিবেক। অতএব এনআইডির তথ্য না, সব তথ্যই আমাদের চলে গেছে, কোন তথ্যই আমাদের কাছে নেই। আর আমার পার্সোনাল অপিনিয়ন, আমি মনে করি। জি জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। মামুল হক স্যার, আমরা শেষের দিকে চলে এসেছি, আর 2 মিনিট আমরা কথা বলবো ইনশাল্লাহ। না, এনআইডি তো অনেকেরই নাই। তুমি তো প্রচার করার কথা বললা, তাই না? এনআইডি না থাকলে মনে করো যে তুমি আমার নামটা নিয়ে যদি, যার এনআইডি নাই, তাই না, তো তার তো কোনো ফটো নাই, তার কাছে তো কোনো ফটো নেই। আমাদের আমাদের ভোটার লিস্টে তো আর ফটো থাকছে না, তোমার আমার ফটো তো থাকছে না, ঠিক না? সুতরাং ওটাও একটা বড় সমস্যা যে উইদাউট ন্যাশনাল আইডি, তাই না, যে যারা যাবে ভোট দেওয়ার জন্য, যারা যাবে, হ্যাঁ, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে যে এই লোকটা সেই লোক? তুমি আমার নাম বললা, আমার বাবার নাম বললা, তোমার ওই ওই বয়সে একজন লোক, হ্যাঁ, ওই বয়সে একজন লোক গেল, কিন্তু তার কাছে এনআইডি নাই। এই যে গত 15 বছর যে অবস্থা হয়েছে, আমাদের কাছে হয়তো, আমরা যারা আরবান লাইফ লিড করি, আমাদের কাছে হয়তো সবকিছু আছে, কিন্তু সবার কাছে কি এনআইডি কি সবার হয়েছে? হয় নাই, তাই না? সুতরাং মানে সব ব্যাপারেই এই মানে কোনো ব্যাপারেই পরিপূর্ণতা নাই। স্যার যেটা বললেন যে সবকিছু তো আমরা পারবো না, সবকিছু সবাই চাচ্ছেও না, কিন্তু সবাই বলেছে যতটুকু প্রয়োজন, কত সুন্দর একটা জাতি এই অন্তত এই ব্যাপারে যতটুকু প্রয়োজন, যেটা না হলেই নয়, যেটা না হলে নয়, ওইটুকু তো লাগবে, তাই না? তো এই যে যেমন ধরো, ওই যে উনি বললেন যে আমাদের যারা বাইরে আছে, হ্যাঁ, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি যতটুকু জানি, ইলেকশন কমিশনে ওরা এখনো পর্যন্ত নির্ধারণ করতেই পারে না যে কিভাবে ভোটগুলো সংগ্রহ করবে।
ইন্ডিয়াতে একটা সুবিধা আছে যে ওরা ওরা অন্তত ওদের যে সেনাবাহিনী ওদেরটা ওরা কোনো না কোনো ভাবে আনতে পারছে, কোনো না কোনো ভাবে আনতে পারছে। কিন্তু আমরা আমরা কিভাবে আনবো? সব লোককে নিয়ে আসবো? ইন্ডিয়াতে কিন্তু ওরা প্রচুর লোককে নিয়ে আসে শুধু ভোটের সময়, আবার ফেরত যায়। আমাদের পক্ষে তো এত টাকা পয়সা মানে দেওয়া কি সম্ভব? সবাই কি আসতে পারবে? আর তুমি তো জানো যে মধ্যপ্রাচ্যে ভোট শুনলেই ওরা খুব রাগ হয়ে যায়। হ্যাঁ, আমি ছিলাম তো, এই জন্য কথাটা বলছি। মধ্যপ্রাচ্যে আমি ছিলাম বলে কথাটা বলছি। ওরা ভোট শুনতে পারে না। ওরা জানে যে এগুলো হলে আমাদের দেশে আবার এগুলো এসে যাবে, এই ভোট টোট শুরু হয়ে যাবে, আমাদের রাজতন্ত্র শেষ হয়ে যাবে, সব মিসমার হয়ে যাবে। ওরা যদি জানে যে এই লোকটা ভোট দেওয়ার জন্য বাংলাদেশে যাচ্ছে, ও দিবে না তো। অনেক ব্যাপার আছে, ভিতরের ব্যাপারগুলো আরো অনেক, মানে বললে জাতি কিন্তু ইয়ে হয়ে যাবে। আমরা সেগুলো বলছি না। অনেক লুপ হোলস আছে, মানে ভোট গুলো যে আমরা কিভাবে সংগ্রহ করবো, তাই না? মানে মানে অনেক অনেক পদ্ধতি আছে, সেই সব পদ্ধতি আমাদের এখানে করাটা অসম্ভব। মানে ধরো তুমি একটা রিপ্রেজেন্ট করে যে আমরা যেমন মানে অমুককে একটা আমরা দায়িত্ব দিয়ে দিলাম, হ্যাঁ, যে ইসমাইল আমার ভোটটা দিবে, এটা কি সম্ভব আমাদের দেশে? বা এই ফ্যামিলিকে দেওয়া হলো যে তারা তাদের ভোটটা দিয়ে দিবে, এটা কি আমাদের পক্ষে সম্ভব? আমাদের দেশে সম্ভব? অনেক দেশে এইভাবে হয়, অথরাইজ করে। হ্যাঁ, অথরাইজ করে দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা আমরা আমাদের আমাদের ভোটগুলো দেওয়ার জন্য আমরা অথরাইজ করে দিলাম। হ্যাঁ, ইলেকশন কমিশন এখন সবচেয়ে বেশি ভাবছে এই বিষয়গুলো। তারা খুবই চিন্তা ভাবনা করছে যে কিভাবে আমরা এগুলো আনবো, তাই না? তো এই ধরনের বিষয়গুলো তো আমাদের রয়েছে। আমরা আজকে আমরা যে যে কথাগুলো শুনলাম, আমরা কিন্তু জনগণের প্রতিধ্বনি শুনলাম, আলহামদুলিল্লাহ। এইভাবেই চাচ্ছে, কারোর প্রতি কোনো বিদ্বেষ নয়। যে এই রাজনৈতিক দলগুলো আছে এরা সবাই কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছে। এটা আমরা বলবো না যে শুধু ছাত্র জনতারা করেছে, ওদেরও তো অনেক ত্যাগ, তাই না? ওরা অনেক কষ্ট করেছে না? তারা জেল খেটেছে, জুলুম হয়েছে। হ্যাঁ, এটা তো এমন নয় যে মানে ছাত্র জনতারা করেছে অন্যরা কেউ করেনি, চেষ্টা করেছে তো, তাই না? সবাই কষ্ট করেছে। মানে একটা বিশেষ দল ছাড়া, ফেসিবাদ বা স্বৈরাচার এরা ছাড়া বাকি তো সবাই কোনো না কোনো ভাবে তো কষ্ট ভোগ করেছে। হ্যাঁ, এই যে এখন 15 বছর ধরে প্রমোশন হয় নাই, 15 বছর ধরে কারো অনেক, 15 বছর ধরে অনেক এই ধরনের মানে আমরা এখন কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এগুলো তো আমরা শুনছি তো, তাই না? এগুলো তো আমরা জানছি, শুনছি, দেখছি। আমরা তো কোনো কিছুর বাইরে না। এই যেমন ধরো এই যে এখন যারা ওই যে স্যার বললেন যে আয়নাঘর, আয়নাঘরে যারা গেল, এরা 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 কি কোনো মানে বিচার আচার হওয়ার পরে ওখানে শাস্তি ভোগ করছে? এরা এদের কি অভিযোগ, কেন ওখানে নিয়ে যে যার কথা বললো, যে ছেলেটির কথা বললো, তাই না? আমরা তো গত অনেকদিন ধরে তার কথাবার্তা শুনছি, কি নির্মম, কি নিষ্ঠুর, কি মর্মবিদারী। কার চোখে পানি আসবে না? উনি যে বলছেন যে ওনার চোখে পানি আসবে, হ্যাঁ, ওনার বা আমাদের আমাদের সন্তানের মতো বা আমাদের নাতিদের মতো, এমনও তো হইতে পারে, তাই না? তাই না? তো ওদের 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 একটা কম্পেনসেশনের ব্যাপারও তো আছে, আমরা তো সেগুলো তো আমরা বলছি না। ঠিক আছে, এটা ইলেকশন হোক, ওদের একটা কম্পেনসেশনের ব্যাপার আছে না? ওদেরকে অন্যায় ভাবে এই যে 15টি বছর তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো, তাই না? জীবন থেকে যে কেড়ে নেওয়ার, ওদেরকে একটা কম্পেনসেট করতে হবে, একটা ক্ষতিপূরণ দিতে হবে না? রাষ্ট্রের একটা দায়িত্ব আছে না এদের এদের ব্যাপারে? তোমার জীবন থেকে যদি 15 বছর চলে যায়, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কারো জীবন থেকে তারা যাওয়া উচিত না। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া যৌবন, হ্যাঁ, যৌবন তো কি জিনিস তুমি বুঝবা না, ওই স্যার আর আমি বুঝবো যৌবন কাকে বলে, তাই না? তো এই যে যৌবন গুলো চলে গেল এদের 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 বাচ্চাদের কি হবে, এরা কিভাবে থাকবে? এই যে যারা এখনো পর্যন্ত, তোমার যে উনি বললেন যে এখনো পর্যন্ত আহতদের চিকিৎসার তো ব্যবস্থা অনেকেরই হয় না। হ্যাঁ, ভারতে পাঠাবা তুমি, ওরা ওরা নিচ্ছে না। কত রকম বাধা, কত রকম বিপত্তি, কত নিষ্ঠুরতা, কত নির্মমতা চারিপাশে, তাই না? এটা তো অভয়ারণ্য নয়, তাই না? তো এগুলো মানে মানে এই অবস্থার মধ্যে নির্বাচন করার মতো সুন্দরভাবে মানসিকতা বা কতগুলো ফ্যামিলি আছে, তুমি বলো, কতগুলো ফ্যামিলি আছে?
আমি যদি বিএনপির কথাই ধরি, বিএনপিতে কি মানে আহত লোক নাই? বিএনপির লোকেরা কি কষ্ট করে নাই? গত 15 বছর যাবত কি বিএনপির লোকেরা কষ্ট করে নাই? তাই না? আমরা তো সবার কথা ভাবছি যে একটা সবার জন্য যেটা ভালো হয়, বিএনপির হোক, অন্য দলের হোক, যাই হোক, দল ভিত্তিক তো কিছু না, কিন্তু দলদের কোনো গুরুত্ব নাই, তাদের কোনো ইয়ে নেই, এটা আমরা তো বলছি না, কেউ তো বলছে না, তাই না? প্রফেসর ইউনূস সাহেব তো বলছেন যে ওনারা যেভাবে বলবে, অনেকবার বলেছেন, ওনারা যে সবাই মিলে যেটা যেভাবে ওনারা সবাই মিলে যা বলবেন আমরা তা করব, আমরা করে দিয়ে আমরা চলে যাবো, যে কথাটা উনিও বললেন। এখানে একটা সাধারণ সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, একটা মমতা, একটা স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা একটা বিশাল দরকার এখন আমাদের। এই ভোটের আগে একটা কালচার আমাদের দরকার, সেটা হলো যে 2 এর আগে 3, এটা না। হ্যাঁ, আমরা সবার জন্য ভাববো, সবার জন্য ভাববো, এটা আমাদের দেশ, আমরা গড়বো, তাই না? এটা এটা এই জায়গাটায় এসে এখন আপনার এই যে মানবিকতা, মহত্ব, মনুষ্যত্ব সবকিছুকে জাগ্রত করতে হবে। হ্যাঁ, মনুষ্যত্বহীন কোন ইলেকশন হতে পারে না, মানবতাহীন কোন ইলেকশন হতে পারে না, হ্যাঁ, গণতন্ত্রহীন কোন ইলেকশন হতে পারে না, হ্যাঁ, দয়া মায়াহীন কোন ইলেকশন হতে পারে না। সবকিছু মিলাই তো মানে ব্যবস্থাটা। তো এই যে অনেক লুপ হোলস আছে, এখনো অনেক ঘাটতি আছে আমাদের, কিছুটা সময় তো লাগবে। এই জন্য আমাদের মনে হয় যে আমাদের একটা ওই যে তবলিগ জামাত যেরকম দাওয়াতি কাজ করে না, হ্যাঁ, এই ধরনের ওই তবলিগের লোকগুলোকে বলতে হবে যে ভাই এই তবলিগটা করো, এটা করতে এটা বড় এবাদত। এখন তোমরা তো খালি নামাজের কথা বলো, শুধু নামাজের কথা বললে হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো চলে গেছে, সবই চলে যাবে যদি বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের কথাগুলো যে দাওয়াতি কাজ না করা যায়। আমার কথাকে অন্যভাবে আপনারা নিবেন না। আমি যেভাবে বুঝতেছি যে এইটা ওই শুধু সেমিনার সিম্পোজিয়া করলে হবে না। স্যার বলেছেন, ওনাকে সেলিউট, উনি বলেছেন যে সেমিনার, সিম্পোজিয়া, আলোচনা, খুবই মানববন্ধন সব করা দরকার। তার চেয়ে বেশি দরকার এই ছাত্ররা শুধু ওই যে মানে রাস্তায় রাস্তায় হইচই করলে হবে না। আমি ওদেরকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে বলছি, হ্যাঁ, যে চাচারা, বাবারা, ও তো বাড়ি বাড়ি গিয়ে বুঝাও, এখন বাড়ি বাড়ি গিয়ে বুঝাইতে হবে। তবলিগ জামাতের তো বিশ্ব সম্মেলন তো হয়ে গেল, তো এখন ওদেরকে বলতে হবে যে ভাই এই কাজটা করো। ওটা না করলে আমাদের ইমান আমান কিছুই থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না। হ্যাঁ, আর এই ইলেকশনের সঙ্গে আমাদের ইহকালও আছে, পরকালও আছে। আমাদের আলেমরা বড় বড় মিটিং করছে, 10 লাখ 15 লাখ, কিন্তু ইলেকশনের যে একটা আবাদত, ইলেকশন যে আমাদের একটা জীবনের জন্য অন্তত 5 বছরের জন্য একটা, আমরা যাতে মুমিন থাকতে পারি, মুসলিম থাকতে পারি, মানুষ থাকতে পারি, সেই যে একটা পরিবেশ তৈরি করে, এটার একটা বড় ধরনের যে একটা আবাদত, বড় ধরনের একটা সংগ্রাম, বড় ধরনের একটা জিহাদ, এটা কি আমরা বলতেছি? যারা নামাজের কথা বলতেছে নামাজের কথাই বলতেছে, যারা বাড়ি গাড়ি কথা বলতে তারা বাড়ি গাড়ি কথাই বলতেছে, কোনো চেঞ্জ নাই। এত বড় যেটা পরিবর্তন আসলো, এই পরিবর্তনে আমাদের মানসিকতার মধ্যে কোনো পরিবর্তন ব্যাপকভাবে হয়েছে কিনা আমার জানা নাই। আমরা তো ভেবেছিলাম যে ছেলেরা যে পরিবর্তনটা আনলো, হ্যাঁ, এটা যারা সেকুলার, যারা শুধু ইহ জগৎকে বা জাগতিক ব্যবস্থাকে যারা নিয়ে থাকে, তাদের ভিতরেও একটা মমতা আসবে, স্নেহ আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে, হ্যাঁ, আল্লাহর প্রতি ভয় আসবে। কই আল্লাহর প্রতি ভয় এসছে? আমি তো দেখি না। এই ইলেকশনের সাথে আল্লাহর প্রতি ভয়ের ব্যাপারটা তো আছে, আমরা ইনশাল্লাহ ওগুলো আলোচনা করবো, কোনোটাই আমরা বাদ দিব না। এটার সঙ্গে আল্লাহর ভয় কি, এটার সঙ্গে ইমানের কি সম্পর্ক, এটার সাথে আদর্শের কি সম্পর্ক, এটার সাথে আমাদের জীবন জগতের কি সম্পর্ক, আমাদের পরকালের কি সম্পর্ক, এগুলোকে আনতে হবে। আমাদের যে সংস্কার কমিশন, তারা আবার এই সাইডটা বলে নাই, তারা তো এগুলো বলে নাই। তারা বলেছে মানে যেভাবে চলে আসছে, হ্যাঁ, মানে এই যে গণতন্ত্রের যে সিস্টেমটা, এটা তো পাশ্চাত্যের, এটা তো কোনো ইসলামের সিস্টেম না।
সুতরাং ওখানে যে আমাদের জীবনের সবকিছু তো সেখানে নাই, তাই না? আমরা কি দলকে কি উচ্চকিত করব, না আমরা মানে ভালো মানুষদের উচ্চকিত করব, তাই না? এই যে এমপিরা আইন তৈরি করবে, এখন অশিক্ষিত লোকেরা যদি মানে ইয়েতে চলে যায়, তাহলে ওরা কি আইন তৈরি করতে পারবে? চেঞ্জ তো কিছু আনতে হবে, তাই না? যিনি গান তিনি নিশ্চয়ই বড় কাজ করেন, হ্যাঁ, যিনি অন্য মানে কাজ করেন, ঠিক আছে, কিন্তু আইন তৈরি করার জন্য যে সাধারণ মেধা, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা, এটা তো থাকতে হবে। হ্যাঁ, ওই আমলারা তৈরি করে দিবে আর আমরা খালি ইয়েস নো বলবো, এইভাবে তো আর হয় না, তাই না? সুতরাং মিনিমাম কিছু দাওয়াতি কাজ আছে, আমি এটাকে দাওয়াতি কাজ বলছি। মিনিমাম কিছু দাওয়াতি কাজ আছে, যে ভালো মানুষ বলতে কি বুঝায়। ভালো মানুষ বলতে কি গাড়ি বাড়িওয়ালা, সুন্দর স্বাস্থ্য, ইসমাইলের মতো এরকম সুন্দর চেহারার লোক দরকার, তা তো না। হ্যাঁ, ভালো মানুষের মতো যে আমাদের দুইজনের চেহারা খারাপ হয়ে গেছে, আমরাও তো কিছুটা ভালো মানুষ হতে পারি, তাই না? আমাদের চেহারা খারাপ, আমাদের এখন বোঝা যায় না, তাই না? ভালো মানুষ কারা, ভালো মানুষ কে, ভালো মানুষ সেটাও তো আমরা আইডেন্টিফাই করতে পারছি না। বহু প্রশ্ন, সব প্রশ্ন আনতে হবে, সেটা কেউ বলছে না। কিন্তু এগুলো দরকার। কাকে আমরা ভোট দিব, কেন ভোট দিব, ভোটের লক্ষ্যটা কি, ভোটের লক্ষ্যটা আমরা জানি। জি, আমরা বলেন স্যার, আবার দেশে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের ভোটের লক্ষ্যটা কি আমরা জানি, যে ভোট দিয়ে আমরা কি করব, ভোট আমাদের জীবনে কি দিবে, কেন আমরা ভোট দিব, কেন আমরা টাকা খরচ করে যাব, তাই না? এগুলো তো আমাদের জানাতে হবে কিছু না কিছু। এই জন্য কারা করবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যেমন আমরা করছি, এটা আমরা দাওয়াতি কাজ করছি। হ্যাঁ, এই ধরনের হাজার হাজার প্রতিষ্ঠানকে এগিয়ে আসা দরকার, কথা বলা দরকার। হ্যাঁ, এখন অন্য কিছু বাদ দিয়ে উপন্যাস না লিখে আর টিভিতে এই ছোট গল্প অমুক তমুক এগুলো একটু কমিয়ে দিয়ে, কিছুদিনের জন্য একটু কমিয়ে দিয়ে, হ্যাঁ, এই বিষয়গুলো আনা দরকার। আমাদের নাটকে, আমাদের উপন্যাসে, আমাদের গল্পে, হ্যাঁ, আমাদের যা কিছু আছে সবখানে ইলেকশনের বিষয়টি আনা দরকার। কিভাবে আমরা একটা সুন্দর ইলেকশন করতে পারবো, এই কথা রেখে আমরা আজকের আমরা মানে অনেক শ্রদ্ধা জানাচ্ছি স্যারকে। অনেক সুন্দর কথা উনি বলেছেন, অনেক অনেক সুন্দর কথা উনি বলেছেন। আমরা সেগুলো, জি, তাকে জি, শ্রদ্ধা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে। যে তুমি শেষ প্রিয় করে দাও, দর্শক, হ্যাঁ, জি, একটু প্রিয় বেশি দর্শক, বলা আপনারা হয়ে এই গেল মুহূর্তে আজকে। দেখছেন তাদেরকে ধন্যবাদ যেহেতু জানাচ্ছি। উনি নতুন পরবর্তীতে দেখবেন এসছেন তাদের আমাদের কাছে, আমরা শুভকামনা রইল। কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও জি, জি, ওনাকে ডাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সামনে ইনশাআল্লাহ। ডাকবো যে কিভাবে দাওয়াতি ধন্যবাদ কাজ জানাচ্ছি। করা যায়, এই ব্যাপারে ডাকবো, যে কিভাবে আমরা সবাই মিলে বাড়ি বাড়ি একটু ঘুরে সুন্দর একটা ইলেকশন করতে পারি, এটা করা দরকার। জি, জি, আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।